হিংসা বিবাদ লোভ ক্ষোভিতে চিতাতে সব চিতাতে সব হিংসা বিবাদ লোভ ক্ষোভিতে চিতাতে চিতাতে সব শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে। আমারে ঘরে থাকো আলো করে, আমারে ঘরে থাকো আলো করে, আমারে ঘরে থাকো আলো করে। তোমার সাজিয়ে দিলাম পণ, আমের পল্লব দিলাম জল ভরা আলপনায়কে তোমার সাজিয়ে দিলাম পণ, আমের পল্লব দিলাম জল ভরা পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে। ধনে ধরো আমার ঘরে, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে। গানে ঘরো আমার ঘরে, আমারে ঘরে থাকো আলো আগে বল, আর কোনোদিন চুরি করে প্রসাদ নিবি? বলছি বাবা বলছি, আগে তো দয়া করে না না, কান ছাড়বো না। আগে বলবি, তারপরে আমি কান ছাড়বো। আর কখনো আমার হবে না বৌদি, এই তোমার প্রসাদে দিবি বলছি। চুপ কর হতভাগা, রাক্ষস কোথাকার। অমনি আমরা হাত মুখ না দিয়ে প্রসাদটা খেয়ে নি। আরে বাবা, সন্দেশ বলে কথা, বেশিক্ষণ কি হাতে ধরে রাখা যায় নাকি বলিস ভাই? নিশ্চয়ই নিশ্চয়ই। আরে আরে আর একটু হলেই আমার জিভ দিয়ে তো একেবারে জল গড়িয়ে পড়ছিল। তাই বলে পুলিশ হয়ে সন্দেশ চুরি করে নেয়া, লোকে দেখলে কি বলবে বলো তো? আরে মুখের কথা ছাড়ো তো, বাইরে আমরা যাই হই না কেন, বৌদির সামনে আমরা সেই ছোট্টবেলার শিশু। আর নাকি বলিস মেজদা? শুধু শিশুই নয় রে বোকা, শুধু শিশুই নয়, এই বৌদি হলো আমাদের স্নেহময়ী মা, আর আমরা হলাম এই মায়ের বকাটে সন্তান। বানিয়ে বলছিস? বৌদি মা হওয়া কি মুখের কথা রে? জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না বৌদি, তার জন্য প্রয়োজন অপার মাতৃস্নেহ আর অগাধ ভালোবাসা।
আমি তা তোদের কোনদিন দিতে পেরেছি ভাস্কর? যা দিয়েছো শেখর, তা আমার হৃদয়ে জমা হয়েছে বৌদি। শেখর, সেই ছোট্ট বেলায় আমরা আমাদের মাকে হারিয়েছি, মাকে ভালো করে মনেও পড়ে না। শেখর, সে তুমি মায়ের মতো আমাদের মানুষ করেছো, সীমাহীন মমতা দিয়ে স্নেহের অভাব তুমি পূর্ণ করে দিয়েছো বৌদি। তাই তো তোমার দিকে তাকিয়ে আর 5 জন সন্তানের মতো আমরাও হাসতে হাসতে বলতে পারি, কি বলতে পারিস? তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, শুধু মুখ বুঝে আজ কত নীরব যন্ত্রণা তোমায় চোখে দেখেছি মায়ের স্নেহ ছায়া, এমন ভালোবাসা কোথাও পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। সবার দুঃখে যেন সবার সুখে সুখী, তুমি সবার দুঃখে দুঃখী যেন সবার সুখে সুখী, ওই মমতারি নেই তুলনা, তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। শুনেছো? ওরে হতভাগা, বৌদি হলেও এর সঙ্গে তোদের স্নেহ মমতার সম্পর্ক, কিন্তু আমার সঙ্গে তোদের যে রক্তের সম্পর্ক রে হতভাগা। আমি বাদে ওই পরের মেয়েটাই তোদের কাছে বেশি আপন হলো। আরে শুনছিস আমার কথা শুনছিস তো? তোরা আমাকে দুজনে বেশি ভালোবাসিস, তাই ওই মানুষটার হিংসে হচ্ছে, হিংসে। আমার ভাইয়েরা তোমাকে নয়, সব থেকে বেশি ভালোবাসে আমাকে। মোটেই না, সব থেকে বেশি ভালোবাসে আমাকে। তুমি বললেই আমি মেনে নেব। এই হতভাগারা কাকে বেশি ভালোবাসে? দেখি রে, সব থেকে বেশি ভালোবাসে এই দেবতুল্য বর্দা আর এই দেবী বৌদিকে। হতভাগী, ভালোবাসাটাকেও সমান ভাগে ভাগ করে দিলি। আলপনার বুদ্ধি আছে নাকি বলো বড় বউ? আরে প্রসাদের সন্দেশগুলোর উপর মাছি বসতেছে, কি মুশকিল। এই তোমাদের দুই ভাইয়ের মতো সব তোমার একদম অভ্যেস খারাপ। আমরা হাত মুখ না ধুই প্রসাদ আমাদের হাতে দিয়ে ফেলছো। প্রসাদ খাবো তাতে আবার হাত মুখ ধুতে না, হবে? আগে হাত মুখ দিয়ে আসবে, তারপরে তুমি প্রসাদটা খাবে। বড় সন্দেশটা তুমি আমায় দাও। কেন? সব থেকে বড় সন্দেশ তোমায় দেবো কেন? আমি হলাম এই সংসারের বড়, তাই বড় সন্দেশটা আমারই প্রাপ্য। জানো ছোট সন্দেশটা দিও না বড়। দূর বোকা, আমি এই সংসারে বড় আর ছোটর উপরে তো আদরটা সবচেয়ে বেশি। তাছাড়া ছোট হলেও সন্দেশের ভাগটা তুই বড় সমানই পাবি। বড়দা, আমরা স্থির করেছি ওই স্বাক্ষরে ভবিষ্যতের জন্য আমরা প্রতি মাসে আমাদের মাইনে থেকে 1000 টাকা করে স্বাক্ষরে ব্যাংকে জমা করব। আমার আবার টাকা কি হবে মেজদা? তোমরাই তো আমার সব। আরে সব দিন তো আমরা নাও থাকতে পারি। এই থাকবি না তো যাবি কোথায় শুনি? না মানে বলছিলাম যে ঠিক আছে ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস তাই করবি। ভগবান আমায় অন্ধ করে পাঠিয়েছেন বলে হয়তো আমার এত সুখ। সুখ নয় রে হতভাগা, সুখ নয়, এ হলো পূর্ব জীবনের কর্মফল। তা না হলে এই 1200 টাকার মাইনের কেরানি নীলাম্বর ঘোষাল জীবনের গতিপথ কখনো এভাবে পাল্টে যেতে পারে? আজ আমার দুই ভাই সমাজের দুটি রত্ন, এক ভাই ইনকাম ট্যাক্স অফিসার আর এক ভাই উচ্চ পদস্থ পুলিশ অফিসার। পৃথিবীতে আমার মতো সুখী আর কজন বলতে পারিস? দাদা,
আমাদের একটা অনুরোধ আছে, তোমাকে মানতেই হবে কিন্তু। কিসের অনুরোধ? এবার থেকে আর তোমায় চাকরি করতে হবে না, সংসারের সব দায়িত্ব এবার আমাদের। তা বললে কি হয় রে বোকাউল? আমি হলাম এই সংসারের কাণ্ডারি, সংসারের সমস্ত ঝড়ঝাপটা আমাকেই তো সামলাতে হবে। তবে তোরা যখন বলছিস এ চাকরি আমি ছেড়েই দিলাম। তা তোদের কথা তো রাখলাম, এবার আমার কথাও যে রাখতে হবে ভাই। কি কথা দাদা? আমি বলবো? না না, বড় বউ তুমিই বলো। আমি বলবো। আচ্ছা, তোর দাদার ইচ্ছে খুব শিগগিরই ভাস্করের বিয়ে দেবে। দারুণ মজা হবে বৌদি, দারুণ মজা হবে নাকি এখন? কিন্তু কিন্তু মেঘদের বিয়েতে ভীষণ ভীষণ আনন্দ করবো আমরা। আরে শুধু আনন্দ, খাওয়া দাওয়াটা দারুণ হবে, তাই না মেজদা? চুপ কর হতভাগা, যেন কতকাল খাস নে। ও আবার কি কথা? বৌদি, তোমরা এমন সব করো না, আমার কিন্তু ভালো লাগে না। ভালো লাগুক ছাই নাই লাগুক, সামনের মাসে কিন্তু আমি তোর বিয়ে দেবো। ওকে বলে দাও বড় বউ, ও যেন তৈরি থাকে। হ্যাঁ, আজ তোমাকে ঠিক বোঝাতে পারবো না। আরে বাবা, আর একটু হিষ্টপুষ্ট হই, তারপর তো বিয়ে। তোমাকে কি বলে গেল বড় বউ? কি আবার বলবে? তোমরা এবারে বিয়ের আয়োজন কর। কিন্তু পাত্রী কোথায় বৌদি? ও বাবা, দেখতে পাচ্ছ না? ওই যে মাথা নিচু করে লজ্জা রাঙা হয়ে দাঁড়িয়ে আছে। আলপনা, বৌদি, ও বৌদি, এ ধ্যান, তোমরা না। লজ্জা পেয়ে মেয়েটা চলে গেল। আচ্ছা বলতো, কেমন মানাবে ভাস্করের সঙ্গে? দারুণ দারুণ মানাবে বৌদি, দারুণ মানাবে। কিন্তু কিন্তু মেজদা এখনো হতভাগা কিছুই জানে না। বিয়ের মণ্ডপে ওকে আমরা সবাই মিলে অবাক করে দেবো। না না, মানে মানে মেজদা মেজদার মতামতটা তো একবার কিসের মতামত? আমি হলাম এই সংসারের বড়, তাই আমার মতোই সব কাজ হয়ে এসেছে। আজ বিয়ের জন্য মতামত দিয়ে ভাইয়ের কাছে পাত্রী নির্বাচন করতে হবে? না, মানে বলছিলাম কি, তোরা সবাই জানিস না, আলপনা খুব ধনী বাড়ির মেয়ে। 2 বছর আগে কোনো এক দুর্বৃত্তদের হাতে ওর বাবা মা ভাই বোন সবাই খুন হয়। আলপনা কোনো রকম ওদের হাত থেকে পালিয়ে নিরাশ্রয় হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল। পথ থেকে তুলে এনে ওকে আমি আশ্রয় দিয়েছি, সে কথা তো তোরা সবাই জানিস। তারপর ওর স্বভাব চরিত্র দেখে আমাদের খুব মিষ্টি লাগলো। তাই তোর দাদা আর আমি স্থির করেছি ওকে এই বাড়িতে বউ করে ঘরে তুলবো। দেখে নিও বড় বউ, আলপনা এবারের বউ হলে আমাদের সংসার আরো উজ্জ্বল হয়ে উঠবে। আলপনা আমাদের রূপেও যেমন লক্ষ্মী, গুণেও তেমন সরস্বতী। আমাদের এই পার্বতীর পাশে লক্ষ্মী সরস্বতী না হলে কি মানায়? লক্ষ্মী সরস্বতী বুঝি খুব সুন্দর? হ্যাঁ, খুব খুব সুন্দর। তোমার চেয়েও সুন্দর। তোর বোকা কোথাকার, লক্ষ্মী সরস্বতী দেবী, দেবীর সঙ্গে কি আর আমার তুলনা করা যায় ভাস্কর? তুমি তো আমাদের দেবী বৌদি, স্বাক্ষর, তুমি যে মা, স্বাক্ষর, মায়ের চেয়ে সুন্দর এই পৃথিবীতে আর কিছুই নেই বৌদি। স্বাক্ষর। পাগল কোথাকার। কিন্তু কিন্তু এমনই ভাগ্য আমার, স্বাক্ষর। সেই মমতাময়ী মায়ের হাসি মুখখানা দেখার দৃষ্টি ভগবান আমায় দিলেন না। স্বাক্ষর, চুপ করো স্বাক্ষর, চুপ করো। এই ছেলেটা এক খুব আশা নিয়ে ছেলেটা চলে গেল, কিন্তু কিন্তু এমনই অদৃষ্ট যে আমাদের মেনে নিতেই হবে। ভগবানের সৃষ্টি তো আমরা অস্বীকার করতে পারবো না, মানতেই হবে আমাদের, মেনে নিতেই হবে। নমস্কার সুধী ভদ্র মহোদয়গণ, আমার নাম ঘন্টারাম। ঘন্টা বাজানোই আমার ডিউটি। এ সময়ের ঘন্টা নয়, এ হলো কালের ঘন্টা। আর জীবনে সকাল হবে, আর কার জীবনে সূর্যাস্তের সন্ধ্যা হবে, তারই সংখ্যা জানাতে আমার এই ঘণ্টাধ্বনি। আমি কালের মন্দিরা, আমি এক টুকরো ভাঙা সূর্য। পেয়ে গেলে
আচ্ছা তুমি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ দেখেছো? হ্যাঁ স্যার। রাহু চন্দ্র সূর্যকে গ্রাস করলেও কিছু সময়ের ব্যবধানে তারা রাহুর কাটা গলার ফাঁক দিয়ে আবার বেরিয়ে আসে। ওরাও রাহুর বংশজাত, গ্রাস করলেও ওরা তোমাদের হজম করতে পারবে না। তাহলে তো বেঁচে গেলাম স্যার। ওভাবে বেঁচে থেকে কি লাভ যুবক? কখনো কি ইচ্ছা হয় না নীল আকাশে সূর্যোদয় দেখতে, তারার মালা দিয়ে সাজানো রাতের আকাশ দেখার বাসনা কখনো বুঝি মনে জাগে না? জাগে স্যার। তাহলে তাহলে ছিঁড়ে ফেলো ওই বন্ধন, লাঠির দ্বারা ভাঙো পাষাণ করার দ্বার। তার সাথে চিৎকার করে বলো, জাগো বিপ্লব, জাগো মুক্তির সংগ্রাম, জাগো লাঞ্ছিত, জাগো বঞ্চিত, জাগো মৃতপ্রায় জনগণ। রাজকেলটার এত দূর স্পর্ধা আমার ড্রয়িং রুমে এসে পাগলামো করছে। কোথায় ছিল ননসেন্স? এই পাগলটা ডাকরুম থেকে বেরোলো কেমন করে? দরজা খালি করে চলে গেছিল। না না, আমি যাবো না। ওই অন্ধকার দুর্গন্ধময় ঘরের মাঝে ইঁদুর আর শোলার সাথে আর আমি থাকবো না। তাই মানুষের অধিকারে আমি মানুষের মনে থাকতে চাই। শয়তান প্রেমংশু ব্যানার্জি আজ শক্তির অহংকারে মত্ত হয়ে আমায় উন্মাদ সাজিয়ে শাসন করলো। মহাকালের আদালতে একদিন তোমার বিচার হবে। আমার বিচার করবি রে বসু, বিচার তো হবে তোদের। আদালত বলবে এই একটি কাণ্ডে মাপা হবে তোদের সীমাহীন অন্যায়, তারপর হবে তোদের চুল চেরা বিচার। রাজকেলটাকে ভালো করে তালা দিয়ে রাখবে। আজ থেকে ওর ঘরে এক বিন্দু জল যেন না পৌঁছায়। আজ এক সার্কাস, এখানে পশুরাই মানুষ নিয়ে খেলা করে, পশুরাই মানুষকে শাসন করে বেঁধে রাখে। আজকের এই সার্কাস মঞ্চে নতুন করে শুরু হবে এই সমস্ত হিংস্র পশুদের মানুষ নিয়ে মরণ খেলা। নিষ্ঠুর ভগবান, যাহারা তোমার বিষয়েছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেশেছ ভালো? তুমি কি বেশেছ ভালো? আপনি একটা দারুণ জিনিয়াস। আপনি যেমন শিয়ালের মতো চতুর, আবার ব্রাঘের মতো হিংস্র। একজন মানুষের মধ্যে তোমার মধ্যে দুটো মসুর গুণ আছে স্যার। You shut up, nonsense! नमस्ते बनर्जी साहब। আরে আসুন আসুন সেঠজি, কাজের সংবাদ বলুন। अरे कल तो अपलोड कैसे बनर्जी साहब? अपनी रुपया छुड़बेन और हमें काम दिखावे। কত টাকা লাগবে? पूरा 10,000। 10,000? हाँ साहब, वो शाली खाटी और विदेशी माल আছে। नाचते जाने, गाना भी जाने, देखते भी फर्स्ट क्लास और बॉडी भी एकदम फर्स्ट क्लास। কালকের মধ্যে ওই মেয়েটাকে আমার চাই। नहीं बनर्जी साहब नहीं, पहले 5,000 रुपए एडवांस দিতে হবে। 2 दिन के बाद माल আপনার মুঠি में हाजिर হয়ে যাবে। সেঠজি, लेकिन एक बात बनर्जी साहब, हम एक हाथे रुपया लिबे और दूसरा हाथे माल दिबे। আপনি আমার यार আছেন, दोस्त আছেন, लेकिन एक दूसरे बिजनेस के लिए
विश्वास पर चोट पड़बे दोस्ती भी एकदम टूटे जाबे। हाँ ওকে এনিলেট ভাই 5000ই আছে, কিন্তু মনে রাখবে দুদিনের মধ্যে মাল হাজির না হলে টাকাটা কিন্তু আমি সুদ সমেত ফেরত নেব। लालू सेठ कभी रुपया वापस करे ना बनर्जी साहब। सोचिए लेंगे माल अपना Get out, rascal! তুই আবার ডিস্টার্ব করতে এসেছিস? নয় স্যার, এ বিপদের সংকেত। বিপদ? ইয়েস মাই লর্ড, বর্ডারে আপনার শালপাতা বোঝাই গাড়ির তলায় গাঁজার বস্তা ধরা পড়েছে। তাই ড্রাইভার শান্তারাম পুলিশ মামাদের উদ্যমাদম শিকারে সেই মূল্যবান মহামান্য মহাত্মার শিকা একমাত্র মালিক আপনি মিস্টার প্রেমাংশু ব্যানার্জি। তাই পুলিশ আপনাকে সম্বর্ধনা জানাতে এখানে ছুটে আসছে। পুলিশ? পুলিশ? ইয়েস স্যার। শান্তরা, তোমায় আমি গুলি করে মারবো। পুলিশ আসিলে বহুত ঝামেলা হবে ব্যানার্জি সাহেব। আমি বাড়ি যাবে ব্যানার্জি সাহেব। বাড়ি কোন? চিড়িয়াখানায় গেলেও আপনার মিস্টার নাই। ওই পুলিশ এলো বলে খামাস ছোকরা ये साला झूठ मूठ डॉट दिखाते ব্যানার্জি সাহেব। ব্যানার্জি সাহেব आप जल्दी कुछ करें, এই পুলিশ আসলে আমি বহুত মুশকিলে পড়িয়ে যাবে। কি যে করবো আমি কিছুই ভেবে পাচ্ছি না। ওই ড্রাইভার শান্তারামের জবানবন্দি না পেলে ওরা আসল মালিকের সন্ধান পেত না। তো ভাববেন না স্যার, আমি শান্তারামের কান বলে দেবো। রাস্কেল! আবার আপনি যাতে পুলিশের কানমালা না খান সে চেষ্টাও করব। ইন্সপেক্টর ঘোষা, তুমি শিকারের ওয়েট না জেনেই ফান্ড পেতেছ, কিন্তু তুমি জানো না এই রয়্যাল বেঙ্গল টাইগারকে শিকার করা এত সহজ না। আর ইন্সপেক্টর ঘোষালের ফান করে বেরিয়ে যাওয়াটাও বড় কঠিন কাজ মিস্টার ব্যানার্জি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সেটা থানায় গেলেই জানতে পারবে। আমি বাড়ি যাবে। দাঁড়ান, আপনাকে থানায় যেতে হবে। আপনি বিশ্বাস করেন সব, আমি একদম সচ্চা আদমি আছে। হ্যাঁ, সেই জন্যই তো থানার ডায়েরিতে আপনার নামটাও লাল কালিতে বেশ বড় বড় করে লেখা আছে। হাই সিয়ারাম, হাই সিয়ারাম। মিস্টার ব্যানার্জি, আপনি থানায় চলুন। জাস্ট মিনিট মিস্টার ঘোষা, এই কাজটা করলে সরকার আপনার প্রমোশন বাড়িয়ে দেবে, মান্থলি পেমেন্টটাও আরো 200 বেশি পাবে, কিন্তু আপনার সারা জীবনের ইনকামটা যদি একদিনে পেয়ে যান, আবার যত টন মাল আপনি আটক করেছেন ঠিক তত কেজি টাকা আমি আপনাকে ওজন করে দেব। আমার অর্থের লোভ দেখে তুমি আমার আদর্শকে ক্রয় করতে চাও মিস্টার ব্যানার্জি, কিন্তু মনে রাখো এই শেখর ঘোষালের আদর্শকে ক্রয় করার মতো অর্থ এখনো তোমার ব্যাংকের লোকেরা জমা হয়নি। বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করে তুমি টাকার পাহাড় বানাবে, আর সেই বিষাক্ত মাদক দ্রব্যের শিকার হয়ে এই দেশের যুব সমাজ অধঃপতনের অন্তরালে তলিয়ে যাবে। কিন্তু না মিস্টার ব্যানার্জি, না, আমি থাকতে তোমাদের মতো শত্রুদের আমি কিছুতেই ক্ষমা করব না। এটা আপনি জমা করে নিন স্যার, নয়তো পারে আফসোস করতে হবে। কর্তব্যের মূল্য আমার কাছে অনেক অনেক বেশি। সেই কর্তব্যের মূল্য দিতে তোমাদের মতন সমাজ শত্রুদের আমি আইনের হাতেই তুলে দেব। তার আগে আপনি ওই আইনের লাইন থেকে আদর্শ দূরে ছিটকে পড়বে, কর্তব্য ডুকরে ডুকরে কাঁদবে। মিস্টার ব্যানার্জি, ওই দেখুন আপনার আইন ভাঙার দ্বিতীয় অস্ত্র। সামান্য নড়াচড়া করলে
কালিয়া রাইফেলের গুলি বৃষ্টি করবে। সাবাস কালিয়া, সাবাস। এ শালাকে একদম ফিনিশ করিয়ে দাও। মিস্টার ব্যানার্জি, এবার বলুন ইন্সপেক্টর, কোনটা নেবেন? প্রমোশন না ডিমোশন? জীবন না মরণ? ওই ভুয়ো আদর্শ আর কর্তব্য দূরে ছুড়ে ফেলে আপনি আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। আপনার এই চলার পথে আমি সোনা বিছিয়ে দেব। সোনা। মিস্টার ব্যানার্জি, আপনি আদর্শের ভরম দেখিয়ে সত্যবাদী সুদৃষ্টি সত্য চাও, আপনাকে আমরা মৃত্যুর প্রমোশন দিয়ে দেব। আমি আমি এই নিন 5 লাখ, আপনার বন্ধুত্বের মূল্য। অসম্ভব। তাহলে আপনার আদর্শ আর কর্তব্য মাথায় নিয়ে ওই স্বর্গের পথে পাবো না। আমি রাজি মিস্টার ব্যানার্জি। আমার বিবেক তরুণ সত্য ন্যায় ধর্মকে বিসর্জন দিয়ে আমার মূল্যবান জীবন রক্ষার্থে আমি আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। দেখে যাও তো বাবু, খেলা সাপের খেলা। আরে খরিশ আছে, গোবর আছে, আছে চন্দ্রবোড়া, কাল নাগিনী চিতে আছে, আছে শঙ্খচূড়া। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। লাগলো আজি রঙের মেলা, সেই খুশিতে মন উতলা। খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আইসো আইসো কালে নাগিনী, আইসো তোরা করে রে, ভালো কইরা দেখাও রে খেলা। এই না বাবু রে, আরে দেখা দেখা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও মেলা, সেই খুশিতে মন উতলা। খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। নন্দপুরের সর্বকারণ সর্বপুরের ও আমার কেষ্ট ঠাকুর গো, আমি কলির কেষ্ট নয়। তুমি কেন রাধা হবে না সই? থামঙ্কা, এই শালার বড় পুরীতে শখ জেগেছে, ওর শখটা একটু আমি মিটিয়ে দিই।
আমার কেষ্ট ঠাকুর, এতদিন তুমি ছিলে কোথায় গো? তোমার জন্য কেঁদে কেঁদে আমার চোখে জলটাই তো একেবারে শুকিয়ে গেল গো কেষ্ট ঠাকুর। বলো না সুখী, বলো না, তুমি কাঁদলে আমিও কাঁদবো। দূর শালা, এইসব পিড়িতের সময় কান্নাকাটি কিসে? তুমি আমার কেমন কেষ্ট ঠাকুর গো নাগর? আমি তোমায় বিয়ে করবো মাইরি। শালা প্রথম বউটা পটলের মাথায় তেরাত্তির, না মানে তেরাত্তিরের মাথায় পটল তুললো। দ্বিতীয় ছোড়াটা এক বউয়ের সঙ্গে, না মানে এক বউ ছেলের সঙ্গে ভেঙে গেল। কি দুঃখ! তাই তো তোমাকে শালা আমি দ্বিতীয় পক্ষ বানাতে চাই সুন্দরী। তাই নাকি? সত্যি মাইরি। কিন্তু কেষ্ট ঠাকুর, তুমি আমাকে তোমার সোহাগ দিয়ে আমাকে মন ভাড়াতে পারবে তো? শুধু মন কি সুন্দরী, তোমার ওই পা থেকে সোহাগ পর্যন্ত থুরি, পা থেকে মাথা পর্যন্ত একেবারে সোহাগ দিয়ে ভরিয়ে নেব। আরে এসো না মাইরি, এসো একটু সোহাগ করি। এসো। ও আমার বুড়ো কেষ্ট, তোমার উপরটা বড্ড নরম, আর ভেতরটা কিন্তু আমার শুধুই গরম। ওই গরমে আমি মরে ঘুরবো। নমস্কার জম্ভা। আরে সব বউ কথা। আমার তার মাতাল মাতালের সামনে আমার হবু বউ তুই, হবু বউয়ের সামনে আমার মাতাল মারা। দুটোকে শালা দু হাতে ধরে উপর দিকে ছুঁড়ে দেবো। আরে বউটা খাও, খাও। আর শালা আর খুন করেঙ্গা, রক্ত খাएंगा, हमें माताल बनाएंगा, और खार धोएंगा। क्या कहा है, क्या कहा है? আরে ও কেষ্ট ঠাকুর, রাগ করো না কেষ্ট ঠাকুর, তুমি রাগ করো না। ও আমার কেষ্ট ঠাকুর, আমার রাগের শরীরই নয়। শোনো ভাইয়া, আমি একটুও রাগ করিনি। শালা যেদিন আমার মাল হবে সেদিন পেট ভরে বিয়ে, না মানে যেদিন আমার বিয়ে হবে সেদিন তোমাদের পেট ভরে মাল খাবো। চলো সখী, আমরা একাকে নিয়ে একটু প্রেম লীলা করি। আরে দাঁড়াও দাঁড়াও কেষ্ট ঠাকুর, তার আগে আমাদের মালা বদলটা হয়ে যাক। মালা বদল, হ্যাঁ গো, মালা বদল। মালা বদল, বিয়ে, ফুলসজ্জ, আনন্দ, আমি তো একেবারে পাগল হয়ে যাব। দাও সখী, তুমি আমার মালায় ফুলের গলা, না মানে আমার গলায় ফুলের মালা। মাইরি, এই না তোমায় আমি মালা পরিয়ে দিলাম। এবার আমিও তোমার গলায় ফুল মালা পরিয়ে দিই। শালা বুড়ো শকর, পিড়িতের বড্ড শখ জেগেছিল তাই না? এই কালিয়া, পারলি না ওই শয়তানটাকে একটা ছোবল মারতে? আমি আসর পাতার জায়গাটা দেখি। একই হাত ধরলি যে
সারাদিন নাচ গান আর সাপের খেলা আর ভালো লাগে নি বিজলি। এই মনটা বড় খারাপ লাগে। তোর মনটা আমি কি একটু হাত বুলিয়ে দেবো? আর নয় রে বিজলি, এই মনটা একটু মন লাগিয়ে দে, বড় শান্তি পাবো। বঙ্কা, ঢং করিস না বঙ্কা, তুই ঢং করিস না, হাতটা ছাড়। তুই কেমন মানুষ রে বিজলি, মনের কথা শুনিসনি, ভালোবাসা বুঝিসনি। দেখ বঙ্কা, ওসব পিরিত আমাদের শখের নেই। কথা শোন বিজলি, কথা শোন। ওই সাপের নেশা ছেড়ে তুই আমার সঙ্গে চল। আমি তোকে অনেক ভালোবাসা দেব রে বিজলি। আমার সোহাগের সিঁদুর পরিয়ে তোকে আমি আমার বইয়ের পরিচয় দেব। কিন্তু পেটে কি দিবি? পেটে ভালোবাসা, ওই ভালোবাসা দিয়ে তুই আমাকে পেট ভরাতে পারবি না বঙ্কা। আমি সব কিছু করতে পারি রে বিজলি। বাবুদের ঘরে নকরি করব, রাস্তায় রাস্তায় মন বইব, নয়তো মাঠে ঘাটে কাম করে আমাদের পেটের খাবার জোগাড় করবো রে বিজলি। বঙ্কা, তুই তুই আমায় ফিরিয়ে দিসনি রে বিজলি, তুই আমায় ফিরিয়ে দিসনি। সেই ছোট্ট থেকে আমরা একসঙ্গে ওস্তাদের সঙ্গে বড় হয়েছি, সাপের খেলা দেখিয়েছি। ওস্তাদ ওস্তাদ আমাদের কতবার বলেছি, তবু বেটা আমার বয়স হয়েছে, কবে হয়তো মরে যাব, তাই বলছি এবার তুই বিজলিকে বিয়া করে সংসার কর। আর আমি ওস্তাদকে বলেছি না ওস্তাদ না, ওই ছোড়াকে আমি কিছুতেই বিয়া করব না। ওই ছোড়ার বড্ড বাজি আছে, ও শুধু আমার দিকে মিটমিট করে তাকায় আর মুচকি মুচকি হাসে। তুই বিশ্বাস কর বিজলি, সেদিন থেকে তোকে আমি আমার বউ ভেবে নিয়েছি। তোর কথা ভেবে ভেবে কত রাত আমি কাটিয়ে দিয়েছি রে বিজলি। তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি বিজলি। বঙ্কা, তাই তো তুই যখন সাপ নিয়ে আনন্দে আদর করে ভালোবেসে ওদের সোয়াদ করিস, তখন আমার কি মনে হয় জানিস রে বিজলি? কি মনে হয় রে বঙ্কা? আমি যদি অমন পারা সাপ হতুম, বঙ্কা, আমার ভালোবাসাকে তুই ফিরিয়ে দিস না রে বিজলি। ভালোবাসাকে ফিরিয়ে দেওয়া যায় রে বঙ্কা? ভালোবাসা আছে বলেই তো মানুষ এত সুন্দর, মানুষের জীবনটা এত সুন্দর রে বঙ্কা। তাই তো আমি ওই বাবুদেরকে বলবো, ডেকে বলবো, বাবু মশাই তোমরা দেখে যাও, বাবু মশাই তোমরা সব দেখে যাও। এই বেদের মেয়ে বিজলির তোমাদের মতো এই বেদের মেয়ে বিজলিরও ভালোবাসা আছে ভালোবাসার মানুষ, আর তাকে নিয়ে সে এবার ভালোবাসার ঘরে বাঁধবে। আর আমি তখন বলবো, কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। ওই চোখে চোখ রেখে অপলোক দেখে দেখে এ জীবন কেটে যেতে পারে। বলো না এমন করে, সুখে আমি যাব মরে, তোমার বুকে বারে বারে। ওই চোখে চোখ রেখে অপলোক দেখে দেখে এ জীবন কেটে যেতে পারে। বলো না এমন করে, সুখে আমি যাব মরে, তোমার বুকে বারে বারে। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া, হয়েছে তোমার, আজ দেখি তুমি ছাড়া
আরে না বাবু না, আমরা কারো বাড়িতে গিয়ে খেলা দেখাই না। খেলা দেখতে চাস তো আমাদের এখানে এসে খেলা দেখতে হবে। इसीलिए हमें बहुत रुपया बख्शीश दिबे हाँ। বকশিসের লোভ আমাদের দেখাচ্ছি রে বাবুজি। আমরা যা যা বর্ষাপুরে মাঠে ঘাটে খেলা দেখানোই আমাদের পেশা। अबे ওই খেলা দেখতে চাস তো সারা বিবি বাল বাচ্চা নিয়ে সারা মাঠে চলে আয়। अबे तुम चुप रहो। अरे छोकरी तू जाबे हमारा साथ, रुपया दिबे, रंगीन শাড়ি दिबे, गहना भी दिबे। তোর বহিনকে দিবি যা। তুই তোর বিবি বাচ্চার সামনে নিজে এমনি করে লেচে দিবি যা, তাহলে তো তাদের সব খেলা দেখা হয়ে যাবে না বাবুজি। छोकरी হ্যাঁ বাবুজি, তোদের নিজে যেত একটা সাপ আছে সে বাবুজি, তুই নিজে একটা যেত সাপ আছিস, তোর চোখটা তোর সামনের মতো জল করছে, জিভটা তোর সামনের মতো লাল লাল করছে, তুই নিজে একটা যেত সাপ আছিস রে বাবুজি। होशियार छोकरी। এই শালা ভক্তর লোক শালা আগে দেখাবি নি, শালাবি না এই আগ দুটো তোর সাথ তুলে নেবো। बहुत अच्छा। तू साला जाने ना कि ये लल्लू सेठ का है खून करे सारा शहर बंद हो जाए। अरे लल्लू सेठ का नाम सुन ले, इस साले लड़की लोगों को घर से बाहर आना भी बंद हो जाए। এই বিজলি সে লড়কি নয় রে বাবুজি, এই বিজলি সে জাতের লড়কি না আছে যে তোদের মতো জানোয়ারের খাবাই পড়ে সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, আখের পানি ফেলবে। এই যে সব আছে রে, কোন লাগি আছে, একে ছুঁতে রে তুই তো খবর বলি খবর। कर भी तभी भागेंगे बड़े छोकरी। লোকের সঙ্গে দুশ্মনী করলে লোকে কি বলবে? আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম, আর শালা কোনোদিন আমি পৃথিবীর উপর নজর রাখি। তোকে আমি খুন করে মাটিতে পুঁতে দেবো। এই বিজলি কাল নাগিনে আছে, খেলা দেখতে চাস তো দূর থেকে দেখবি, কাছে এসে হাত লাগাতে চাইলে কাল নাগিনে সবল খেয়ে মরবে, সবল। तू যেমন কাল লাগিয়ে আছিস, আমি তেমন কাল লাগাছে। তোকে নিয়ে খেলা আমি জরুর করবে হা। साले नेमू खराब 2 दिन पहले रुपया ले लो, लेकिन अभी तक कोई काम ना कर लो। मेरा रुपया वापस दे दो साले। ए लल्लू सेठ का हिम्मत আছে, ও সালি से एकदम रास्ता से তুলে নিয়ে যাবে। বিজলিকে আমি তোর হাতে জরুর তুলে দেবে, কিন্তু একটু সময় লাগবে। और कितना रोज লাগবে? ওকে খেলিয়ে খেলিয়ে তুলতে হবে। और কত রোজ লাগবে? একদিন। सिर्फ एक दिन? হ্যাঁ সত্যি, বঙ্কু আর বিজলিকে তোর বাংলায় নগরীর লোভ দেখিয়ে নিয়ে যাবো, সেখানে তুই বিজলিকে কবজা করে বঙ্কাকে হাঁটিয়ে দিবি। बहुत अच्छा। तू साला एकदम ফার্স্ট ক্লাস ট্রিক্স করিয়েছে। এলো 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 100 रुपया काम হয়ে গেলে 1000 रुपया দিবে। শালি বিজলি রানী, এবার আমি তোমার বীজ দাঁত ভাঙবে, তুমি ফোন भी করতে পারবে না और ছবল भी মারতে পারবে না।
দেখেছি বটে, কিন্তু না, শুধু আমি জানি বিজলিকে কোথায় ওর আসল বাড়ি। 12 বছর আগে রাতের বেলায় এক ভদ্রলোকের বাড়ি থেকে চুরি করে এনেছিলাম। সে চুরি করার মেয়ের দাম 1000 টাকা। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল গল্প না জানলে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল গল্প না জানলে প্রাণে বোনা। তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া নাও ভুলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন থামলে কেন? গাও। তুমি চুরি করে আমার গান শুনছিলে স্বাক্ষর? এ গান বুঝি শুধু মেজদার জন্য? ধ্যাত তুমি না, ভারী দুষ্টু। জানো অল্পনাদি, সেদিন বিয়ের কথা শোনার পর থেকে লজ্জা মেজদার বাড়ি এলো না। এদিকে বর্দার বৌদি ঠিক করে রেখেছেন মেজদা এলেই তোমাদের বিয়েটা সেরে ফেলবে। বিয়ে করতে আমার বয়েই গেছে। মুখে তুমি যাই বলো অল্পনাদি, ভেতরে কিন্তু আনন্দ একেবারে উপচে পড়ছে। এই দুষ্টু, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। আমি কিন্তু তোমায় বৌদি বলে ডাকবো না। কেন কেন কেন? সেই প্রথম থেকে তোমায় আমি দিদি বলে এসেছি, এখন বৌদি বলবা কেন? আমার তো দিদি নেই, তাই তোমায় আমি দিদি বলেই ডাকবো। পাগল ছেলে, আমি চিরটা কাল তোমার দিদি হয়ে থাকতে চাই ভাই। তাহলে আজ থেকে তোমায় দিদি বলি। এ তোমার যা ইচ্ছে। জানো দিদি, বর্দার মুখে শুনেছি আমারও নাকি এক দিদি ছিল। সে যাওয়ার 5 বছর বয়স, তখন একদিন এক সাপুরে আমাদের বাড়িতে সাপ খেলাতে আসে। সন্ধ্যা হয় রাত কাটানোর জন্য সেই সাপুরের বাড়ি আমার বাড়ির বৈঠকখানায় আশ্রয় নেয়। সন্ধ্যা সকাল হতে সবাই দেখে সেই সাপুরেও নেই, আর আমার দিদিও নেই। সে কি? সেই সাপুরে রাতের অন্ধকারে দিদিকে চুরি করে নিয়ে যায়। তারপর কি হলো? তারপর অনেক খুঁজেছি, প্রায় 1 বছর ধরে বহু পরিচিত অপরিচিত জায়গায় সন্ধান করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি আমাদের ছোট্ট নীলাঞ্জনাকে। সেই দুঃখে বাবা মা দুজনেই মারা গেলেন। আর এই 3 হতভাগা আমার বুকে এসে পড়লো। তারপর ধীরে ধীরে কেটে গেছে 12টা বছর। সময়ের তালে পা ফেলে চলতে গিয়ে কবে হয়তো ভুলেই গিয়েছিলাম আমার নীলাঞ্জনার কথা। কিন্তু হঠাৎ আমার যেন মনে হলো আমি আমার নীলাঞ্জনাকে 12 বছর আগে হারিয়ে যাওয়া সেই ছোট্ট নীলাঞ্জনাকে আবার নতুন করে ফিরে পেলাম। তাই তোকে বলছি রে বোন, বড় ভাই হয়ে যদি কখনো কোনো অন্যায় শাসন করে থাকি, সেই শাসনের ব্যথা বুকে নিয়ে তুই যেন আমায় ছেড়ে চলে যাস না। কারণ তোকে হারানোর দুঃখে আমিও হয়তো আমার বাবা মায়ের মতো। না না, তুমি দেখে নিও, তুমি দেখে নিও, আমি কখনো
কখনো কোনোদিন তোমায় ছেড়ে কোথাও যাব না বর্দা। যাতে না যাস, যাতে না যাস তোকে সেই জন্যই তো তোকে বেঁধে রাখতে চাইছি। সামনের শুভ লগ্নে ভাস্কর সঙ্গে তোর ঘোষাল দাদা, ঘোষাল দাদা, কি হলো রে নিতাই? কি হলো রে নিতাই? কি হলো? তুই আমার করে হাঁপাচ্ছিস কেন? তোমাদের না জানিয়ে ভাস্করদা বলো 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 নিতে থামলে কেন? বলো কি এমন অন্যায় করেছে আমাদের ওই ভাস্করদা? এই হতভাগীর সামনে বলতে পারবো না। নিতাই বল, কি করেছে আমার ভাস্কর? তোমাদের তোমাদের কাউকে না জানিয়ে ভাস্করদা বিয়ে করেছে। আমাকে তোমরা ক্ষমা করো বর্দা, বিশেষ কারণবশত তোমাদের না জানিয়েই আমি বিয়েটা সেরে ফেলেছি। হতভাগা কুলাঙ্গার, আমি না তোর বড় ভাই? বিয়ে করার আগে একটিবারও আমার কথা মনে পড়লো না? একটিবারও তুই ভাবলি না যে তোর দাদা কতখানি অসম্মান হবে, সবার সামনে কতখানি আঘাত পাবে? বর্দা, ওরে হতভাগা, আমি যে আলপনার সঙ্গে তোর বিয়ের সম্বন্ধ ঠিক করে রেখেছি। কি বললে দাদা? তুমি কি কথা শোনালে? ওই আলপনার সঙ্গে তুমি আমার? হ্যাঁ হ্যাঁ, ওই আলপনার সঙ্গে। এবার বল, ওকে আমি কি জবাব দেবো? বল হতভাগা, বল কোন ভাষায় সান্ত্বনা দেবো ওই অসহায় মেয়েটাকে? বল হতভাগা, বল তুই। এত দূর স্পর্ধা আপনারা আমার সামনে কিনা আমার স্বামীর গায়ে হাত তোলেন? ভাস্করের মতো একটা স্কলার একজন অশিক্ষিত গাঁয়া মেয়েকে বিয়ে করবে, এ কথা আপনি আশা করেন কি করে? কি বললে? আর একটা কথা মনে রাখবেন, ভাস্কর আগে আপনার ভাই ছিল, আজ থেকে ভাস্কর শুধুই আমার স্বামী। বর্দা, জানিস স্বাক্ষর, আমি যদি তোর মতো অন্ধ হতাম বড় ভালো হতো রে। ওই অন্ধ চোখে আমি তোর মতো আলো আধার, হাসি কান্না, ন্যায় অন্যায় সব একই রকম দেখতাম। অন্ধ হলে আজ আর আমাকে এমন করে দেখতে হতো না। নতুন যুগের নতুন বউকে। আধুনিক যুগের নতুন বউ? হ্যাঁ হ্যাঁ, তোর মেজদা ভাস্কর আমাদের তিল তিল করে গড়া সংসারটাকে টুকরো টুকরো করতে আজ আধুনিক বউ ঘরে এনেছে। কপালে তার সিঁদুরের পরিবর্তে লাল কাগজের টিপ, চোখে রঙিন যুগে রঙিন চশমা, ঠোঁটে আধুনিকতার লাল রং মেখে ভ্যাঁটি ব্যাগ কাঁধে হিল তোলা জুতো পরে বউমা এসেছে আমার শান্তির তপবনে অশান্তির আগুন জ্বালতে। তোমার বৌমার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদা, এবারের মতো তুমি আমাদের ক্ষমা করে দাও। চলে এসো ভাস্কর, চলে এসো। আর আমি কিন্তু এখানে একটা মুহূর্ত থাকতে চাই না। চলে এসো। না, যাবে না। আমি বলছি তোমরা এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। না ভাস্কর না, আমি বেঁচে থাকতে তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না ভাস্কর। আচ্ছা আচ্ছা, তুমি কেমন মানুষ করে? অবশ্য শিশু না বুঝে ভুল করেই ফেলেছে, তা বলে তুমি এত বড় শাস্তি দেবে? আর তুমি জেনে রাখো, ভাস্কর যদি এই বাড়ি থেকে চলে যায় তোমরা আমার মরা মুখ দেখবে। না বড় বউ না, আমাকে তুমি এমন নিষ্ঠুর ভাবলে কেমন করে বড় বউ? বড়দা, আজ আমি সংসার অরণ্যে এক বৃদ্ধ বটবৃক্ষ, আমার শাখায় পোশাকায় কত জানা অজানা পাখির দল এসে আশ্রয় নেবে, কিন্তু কিন্তু প্রয়োজনের শেষে ওই সমস্ত পাখির দল যদি আশ্রয়দাতার আশ্রয়দানের কথা ভুলে দূরে চলে যায়, তার জন্য কি বৃক্ষের অভিমান করা সাজে? তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। কখন থেকে নতুন বউ বাড়িতে বসে আছে, তুমি বরণ করে ঘরে তুলবে তা নয়, দাঁড়িয়ে আছো। এরি কি আছিস? ঠাকুর ঘরে বরণওয়ালা সাজিয়ে আছি, নিয়ে আয় তো। আলপনা, তুই বরণ ডালা নিয়ে এসেছিস? কেন বলতে কেন? আপনার যে নতুন সম্পর্ক আমি নাই বা পেলাম, আপনার বোনের অধিকার নিয়ে আমি কি এই বরণ ডালা নিয়ে আসতে পারি না বর্দা?
নিশ্চয়ই পারিস, নিশ্চয়ই পারিস। দে তো, আয় আয় তো মেজো, তোকে আমি বরণ করে নি। কেন কেন দিদি তো বোনকে তুই বলে সম্বোধন করে? আয় মেজো আয়, এখানে বস তো, তোকে আমি বরণ করে নি। কোথায় বসবো? এই মাটিতে অসম্ভব। তুমি থামো, আমাকে কখনো এই মাটিতে বসতে দেখেছো? এক কাজ করো বড় বৌদি, তুমি না হয় দাঁড়িয়ে থেকে ওদের বরণটা করে নাও। কি বললি? আমি দাঁড়িয়ে থেকে বরণ করব? হ্যাঁ হ্যাঁ বড় বউ, হ্যাঁ আমাদের সময়কার রীতিনীতি এখন পাল্টে গেছে। এটা হলো আধুনিক যুগ, আর এই আধুনিক যুগের আধুনিক বউদের চেয়ারে বসেই বরণ করতে হয়। আচ্ছা তুমি তো চুপ করো, তুমি চুপ করো, আমি এই অবস্থাতেই বরণ করছি। নোংরা জিনিস দিয়ে আমার দামি শাড়িটাকে নোংরা করে দিলি। এই মা লক্ষ্মীর পুজোর ফুল তোর কাছে নোংরা হলো, তুই মাটিতে ছুঁড়ে ফেলে দিলি মেজো। হ্যাঁ হ্যাঁ ফেলে দিলাম, কারণ ওই সব বাজে নোংরা জিনিসগুলো ছুঁতে আমার ঘৃণা করে। এই ইডিয়েট, এই আর কতক্ষণ আমাকে এইভাবে দাঁড় করিয়ে রাখবে, না আমার থাকার ঘরটা দেখিয়ে দেবে? আমি তোমার শেষবারের মতো বলছি বিউলি, আমার গুরুদেব তুমি অসম্মান করে কোনো কথা বলবে না। আমিও তোমাকে শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, 1 মিনিটের মধ্যে আমার থাকার ব্যবস্থা না হলে আমি কিন্তু এখান থেকে বাড়ি চলে যেতে বাধ্য। দাদা বৌদি, আমি কি ভুল করলাম বৌদি? কেমন করে আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করব? শেখর, স্বাক্ষর, নিতাই, তোরা বলতে পারিস এখন আমি কি করব? কেমন করে মেলাবো আমার এই জীবন অঙ্কের হিসাব? জেনে শুনেই তো বিষ পান করেছিস রে ভাস্কর, বিষের জ্বালা তো তোকে সহ্য করতেই হবে। আমায় অভিশাপ দাও দাদা, আমায় তুমি প্রাণ ভরে অভিশাপ দাও। তোমার সাজানো সোনার সংসারে আজ আমি এক অশান্তির ঝড় এনে দিয়েছি ভাস্কর। এই ঝড় তোমার সুন্দর সংসারটাকে তছনছ করে জ্বলন্ত চিতায় পরিণত করবে দাদা। আমায় তুমি শাস্তি দাও দাদা। না রে ভাস্কর, না, এই জ্বলন্ত চিতাকে আমি আমার ভালোবাসার বলে ঢেলে রাখবো। আমি এই বাড়ির বড় বউ, যত কষ্টই হোক না কেন আমি এই সংসারকে শেষ হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। ভগবান তুমি কত করুণাময়, জন্ম থেকে আমায় অন্ধ করে পাঠিয়েছো, তাই তো কারো চোখের জল আমায় দেখতে হয়নি। আর একটু দয়া করো ঠাকুর, এবার আমায় বধির করে দাও, তাহলে কারো কান্ড আমার কানে এসে বাজবে না। স্বাক্ষর। শোনো বর্দা, আমার মনে হয় ওই মেজ বৌদি কোনো বড় বাড়ির মেয়ে, কাজে ওনার সাথে আমরা যদি একটু মানিয়ে চলার চেষ্টা করি বোধহয় লাভটা বোধহয় আমাদেরই হবে। শোন শেখর, আমি তোর বড় ভাই, তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তার প্রতিদান আমি চাইছি না। আজ আমি তোর কাছে একটা জিনিস ভিক্ষে চাইছি, দিবি ভাই? ভিক্ষা বলছো কেন দাদা? তুমি চাইলে আমার ইনকামের সমস্ত টাকাটাই আমি তোমায় দিতে পারি। টাকা নয় রে শেখর, টাকা নয়, তোর কাছে আমি একটু দয়া ভিক্ষে চাইছি। দয়া ভিক্ষা? হ্যাঁ, আলপনাকে আমি কথা দিয়েছিলাম ওকে আমি এই বাড়ির বউ করে ঘরে তুলবো। আমার সেই কথা রাখতে তুই আলপনাকে বিয়ে কর। অসম্ভব শেখর, আমি তোর বড় ভাই হয়ে তোকে আমি অনুরোধ করছি। না বর্দা না, এ তোমার অন্যায় যাবে। তুমি বড় ভাই বলে যা খুশি যখন তখন যা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে। শেখর, এ কোনোদিনই সম্ভব নয়। তাছাড়া আলপনার স্ত্রী হওয়ার কি যোগ্যতা আছে আমার? তার বিচারে আমার থেকে অনেক অনেক ছোট। শেখর ভাই, আলপনা খুব ভালো মেয়ে, ওকে বিয়ে করলে তুমি খুব সুখী হবে শেখর ভাই। এতই যদি দরদ, আরে বিয়েটা নিচে করে নে না। শেখর ভাই, যোগ্যতার বিচারে আলপনা যেমন তোমার থেকে অনেক ছোট,
ঠিক সেই যোগ্যতার বিচারে আলপনার থেকে আমি আরো অনেক ছোট। তা তুমি যদি আলপনাকে গ্রহণ করতে না পারো তাহলে আলপনাই বা আমাকে গ্রহণ করবে কেন? নিতাই, চুপ করো নিতাই দা, তুমি চুপ করো। আমি চিরটা কাল ধরে কুমারী থাকতে চাই। আরে কুমারী থাকবে কেন? যোগ্য ছেলে একটা খুঁজে নাও। আরে লাগে না হয় বিয়ের জন্য 2-5 হাজার টাকা দেওয়া যাবে। শুনে যাও, এই শুনে যাও শেখর বাবু, শুনে যাও। তোমার ওই দয়ার দানে এই হতভাগিনী আলপনা তার বিয়ের সানাই বাজাবে না, বিয়ের সানাই বাজাবে না। তুমি হেরে গেলে নীলাম্বর ঘোষাল। তোমার জীবনের সমস্ত হিসেব আজ ভুল হয়ে গেল। আর তুমি ঠক, প্রবঞ্চক, মিথ্যেবাদী। অভিশাপ দে রে বোন, অভিশাপ দে। আজ তুই আমায় প্রাণ ভরে অভিশাপ দে। আমার কথা আমি রাখতে পারিনি, দিতে পারিনি এই বাড়ির কুলবধূর মর্যাদা। কাঁদবেন না, ওই ঈশ্বরকে ডেকে ডেকে বলুন, সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমে তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল ভুলে যা তোমার, ভেঙে গেল ভুলে যা কত আশা ছিল এ জীবনে, কি যে পেলে কত জানে। কত আশা ছিল এ জীবনে, কি যে পেলে কত জানে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমে তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল ঘর, ভুলে যা ভেঙে গেল ঘর, ভুলে যা কত আশা ছিল এ জীবনে, কি যে পেলে প্রতিদানে। কত আশা ছিল এ জীবনে, কি যে পেলে প্রতিদানে। এ যেন একেবারে রাজপ্রাসাদ, কত বড় ঘর রে বঙ্কা। কি ভাবছিস? এই বঙ্কা, আমাদের যদি এমন বড় একটা ঘর হতো। আমার বড় ভয় করছে রে বিজলি। আমরা সবকিছু না জেনে আমরা ওই ওস্তাদের কথায় বিশ্বাস করে এখানে নকরির আশায় চলে এলুম, কিন্তু আমাদের মতন এই গরিব মানুষকে এখানে কে নকরি দেবে বলতো? কেন রে বঙ্কা? আরে সর্দার বলেছে যে এখানে আমি নাচ গান করবো আর তুই ঢোল বাজাবি, আর বাবুরা মাসে মাসে আমাদের 1000 টাকা করে মাইনে দেবে, খেতে দেবে, থাকতে দেবে। এই বঙ্কা, আমরা না অনেক অনেক বড় লোক হয়ে যাব। আমাদের অনেক টাকা হবে, ঘরবি হবে। তারপর আমাদের বিবাহ হবে, সংসার হবে, আর হবে সন্তান। ভালোবাসা জীবন থেকে অনেক বড়। ভালোবেসে আমায় তুমি ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়। ভালোবেসে আমায় তুমি ধন্য করো। ভালোবেসে আমায় তুমি ধন্য করো।
আবার তুই শালা আমাদের পিছু লিয়েছি। আরে নাহি, আমি তোদের নকরি পাক্কা করতে আসি আছে। আমরা তোর মতো জানোয়ারের কাছে নকরি করবে এই কথা তোকে কে বলেছে? খামাস ছোকরি, তুই শালি বহুত খেল দেখেছি, এখন আমি তোর সব খেল খতম করিয়ে দিবে। শয়তানের বাচ্চা, ওই শালা তবে নকরির লোভ দেখিয়ে আমাদের এখানে টেনে এনেছিস। জরুর। আরে শালা চাই না নকরি, চাই না তোদের টাকা। চল চল বাবা চল, এখন আমরা এখান থেকে চলে যাবো। চল বাবা। যাবো বললে কি যাওয়া যায় সুন্দরী? আসেন ব্যানার্জি সাহেব, আসেন। আমি একদম কারেক্ট টাইমে আপনার মাল নিয়ে হাজির হয়ে গেছি। কি বলে? সাবাস লালু শেঠ, তুমি আমার মনের মতো খাবার এনে দিয়েছো। কি বলে বাবু তুই? আর সেই যৌবনের ভাজে ভাজে চুয়ে পড়ছে বুনো বুনো কি গন্ধ। ওই মধুটা কি আছে? আমি হুঁশিয়ার বাবুজি, সারা রাস্তার মৌচাক বলে ভাবিস না যে যখন খুশি সালা মধু পেয়ে নিবি। বিজলি আমার হবু বউ বটে, আমার হবু বউয়ের গায়ে যে সালা হাত লাগাবে তার হাত তো যাবে চালাবো। বিজলি বিজলি তোর সঙ্গে যাবে না। হ্যাঁ, বিজলি বাবুদের এখানে নাচনে বালির নকরি করবে। তোর নাম বসালে তুই এখান থেকে চলে যা। হ্যাঁ যাবো, তবে একা নই, বিজলিকেও আমি সাথে করে নিয়ে যাবো। বাবুরা চামড়া ঢাকা জানোয়ার বটে, সারা মেয়ে মানুষ যারা খাবার ভেবে কামড় দিতে চায়, তাই সবাই মানুষ মুখ জানোয়ারদের কাছে। আমি আমার এই বিজলিকে একা ছেড়ে কোথাও যাবো নিহা। তোর বিজলি, আরে তোর বিজলি এখন ব্যানার্জি সাহেবের কেনা হয়ে গেছে। না ওস্তাদ, ওস্তাদ, তুই তুই আমাকে এই শয়তানদের কাছে বিক্রি করে দিয়েছিস ওস্তাদ। তোর তোর রুপিয়ার এত বড় লোভ ওস্তাদ। আমি না তোর বেটি আছি ওস্তাদ, নিজের বেটিকে বিক্রি করে দিতে তোর সরবে একটু বাঁধলো না ওস্তাদ। আমি তোর বাপ নই। কি বলি ওস্তাদ? তুই আমার বাপ নস? তাহলে বল বল ওস্তাদ, বল কে আমি, কে আমার বাবা, কে আমার পরিচয়, কে আমার বাবা, কে আমার মা, কে আমার সত্যিকারের পরিচয়? বল ওস্তাদ, বল তুই আমাকে কোথা থেকে এনেছিস বল। সে খোঁজে তোর দরকার কি? মনে কর তুই আকাশ থেকে ছিটকে পড়েছিস, তুই বানের জলে ভেসে এসেছিস। আমার সব পরিচয় আজ হারিয়ে গেল রে বক্ষ। আমার বাপ নাই, মা নাই, নাই কোনো জন্মের পরিচয়। আজ আমার বিজলির জন্মের পরিচয় সব মিথ্যে হয়ে গেল রে বক্কা। কিন্তু তোর আমার ভালোবাসার পরিচয় কখনো মিথ্যে হবে না রে বিজলি, কখনো মিথ্যে হবে না। আজ এক্ষুনি আমরা ওই মা মনসার স্থানে গিয়ে তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমি আমার বইয়ের পরিচয় দেব রে বিজলি। उसका पहले ये बनर्जी साहब वो बिजली रानी को नौकरी दिवे, नौकरी। লালু সাহেব, আমি আমার কামরার পোস্টে ওকে নিউ অ্যাপার্টমেন্ট দেব, তাই আজ নেব আমি ওই বিজলি রানীর লজ্জাহরণের ইন্টারভিউ। হুঁশিয়ার
আমরা সালা যাযাবর মানুষের জাত, মাঠে ঘাটে খেলা দেখিয়ে পেট ভরাই, আবার সন্ধ্যা হলে পথের মাঝে রাত কাটায়। তোদের মতো কত জানোয়ারদের রক্ত দুপায়ে বাড়িয়ে এই সারা জিন্দেগি পথ এতটা হেঁটে এসেছি। যদি আমাদের চলার পথে বাধা হয়ে দাঁড়াও, অঙ্কু কিন্তু তোদের ক্ষমা করবেনি। ছোট লোক, তোর হবু বউ বিজলির জন্য অনেক আগেই আমি বাসর সাজিয়ে রেখেছি। লালসার ফুল দিয়ে সাজানো আমার কামনার বাসর। সেই বাসরে তোর বিজলিকে আমি যদি পারিস তো এখান থেকে পালিয়ে যাবে বিজলি, এখান থেকে পালিয়ে যাবে বিজলি, এখান থেকে পালিয়ে আমি কোথাও যাবো না রে বঙ্গা, আমি কোথাও যাবো না। না করে এই সালেকে বেঁধে গোডাউনে ফেলো না, কাল সবারে সালেকে চোরির কেসে পুলিশ স্টেশনে চালান করিয়ে দিবি। আমার বউকে তোরা ছেড়ে দাও, ছেড়ে দাও। দায়িত্ব ভিত্তি করানো মাথায় নিয়ে তোর কাছ থেকে আমি হারিয়ে যেতে চললাম। তোর কাছ থেকে আমি হারিয়ে যেতে তোর বোনের চোখ কালিবা তুই দেবো রে বিজলি, তোর সব বোনের কালিবা তুই দেবো। नहीं छोकरी इधर এখন तुम बेनाती साबे प्यार का बोलबो। তুই আমার জন্ম না দিলেও আমি তো তোর বেটির মতো, তুই তো আমাকে বেটির মতো মানুষ করেছিস ওস্তাদ। তুই আমার সরব বাঁচাইলে ওস্তাদ, তুই আমার ধরব বাঁচাইলে, আমি তোর বুঝলি ও শালা পঙ্কুর কাছে তুই কি পাবি? কত টাকা পাবি? সুখ পাবি আর পাবি ভালোবাসা। তুই মানুষ লোক, তুই জানোয়ার হয়ে গেছিস, পশু হয়ে গেছিস, পশু। সেটি আমার হিসাবটা তাহলে बाद में होबे। आप तो भाग जा, बेनारजी सब এখন মৌজ বানাবে। ঠিক আছে সেটি। নমস্কার বাবুজি। ওস্তাদ
ওস্তাদ যাস না, যাস না ওস্তাদ, যাস না, আমাকে একা ফেলে রেখে তুই চলে যাস না ওস্তাদ, ওস্তাদ। पहले मेरा बाकी रुपया हो गया लालू सेठ এই নাও বাকি 5000 এখন বিজলি আমি একদম আপনার হয়ে গেল। আপনি খাবেন কি রাখবেন এ লাল্লু স্যার कुछ भी দেখবে না। নমস্কার ব্যানার্জি স্যার। কে আছিস, কে আছিস বাবু মশাই? তোরা আমার শরম বাঁচালে, আমার ধরম বাঁচালে। তোমার শরম ধরম জীবন যৌবন সব আমি কিনে নিয়েছি সুন্দরী। শরমের পাপড়িগুলোকে একটা একটা করে ছিঁড়ে ফেলবো, আর ওই ধর্মের উপর আমার কামনার মালা ঝুলবো। সব শেষে তোমার মৌচাকের সমস্ত মধু পান করে জীবনটাকে আমি ভীষণ সুন্দরী না তোমায় লাগছে? তাই বুঝি? সত্যি মেয়েদের তয়জাতে বলতে হবে যাকে বলে একেবারে বিউটি কুইন। তোমার বুঝি লোভ হচ্ছে? আরে কি যে বলো মেজো বৌদি, ক্ষুধার্ত পথিক যদি তার চোখের সামনে একগুচ্ছ রসালো আঙ্গুর দেখতে পায়, সে কি স্থির থাকতে পারে? ওই আঙুরের গোচ্ছা আবার নাগালের বাইরে হলে যখন তখন আবার বলো না যে আঙুর ফল টক। মেজো বৌদি আর মেজো বৌদি না, তোমার আমার মনের চা যদি এক হয় তাহলে তাহলে পাওয়াটা কেন আর বাকি থাকবে শেকড়? আজ থেকে তুমি আমাকে পিউ বলে ডাকবে। হ্যাঁ, সকলের সামনে আমি তোমার মেজো বৌদি, আর তোমার সামনে আমি শুধু তোমার পিউ, তোমার পিউ, তোমার পিউ, আমার পিউ। ऐसी दीवानी देखी नहीं मैंने, इसीलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया। ऐसे दीवानगी देखे नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, नाम रख दिया, तेरा नाम रख दिया। तूने पहली नजर में सनम मेरे दिल को चुराया, दुनिया से क्यों बढ़ाए, तुझे अपना बनाया। तेरी होगी जुदा, अब ना रहे, अब होगी जुदा, जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, नाम रख दिया, तेरा नाम रख दिया। ও মা, এসো এসো এসো, তুমি
হলো কৈলাস, মানে আমার দাদা, মানে না 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 আমার মাসতুতো দাদা। আর দাদা এ হলো শেখর, আমার হাজবেন্ডের সেজ ভাই। হ্যালো মিস্টার ঘোষাল। হ্যালো। তার মানে আগে থেকে তোমাদের দুজন দুজনকে চেনো? হ্যাঁ মেজো বৌদি, কৈলাস বাবুর সাথে স্পেশাল অ্যাপয়েন্টমেন্টটা আমার অনেক আগে হয়ে গেছিল। আরে না কি বলেন মিস্টার সামন্ত? তখন যদি জানতাম আপনি পিউলি আমার মাস্তুতো বোনের হাজবেন্ডের ভাই, তাহলে আমাদের সম্পর্কের বন্ধনটা সেদিন মজবুত করে নিতাম। দাদা তুমি কিন্তু আজ এই প্রথম আমার বাড়িতে এসছো, না খাইয়ে কিন্তু আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই না। আরে তার জন্য কি আছে, তুই আমার একমাত্র মানে বোন। তোকে দেখতে এবার তো আমি প্রায় আসবো। তাই বলে প্রথম দিন এসে না খেয়ে চলে যাবেন, এ আমি মানতে রাজি নই। যত হলেও আপনি হলেন আমার মেজ বৌদির মাস্তুতো ভাই, আমার মেজদার বড় কুটুম। না খেয়ে কি আমি ছাড়তে পারি? এটা কিন্তু আমার হুকুম। ওই ভদ্রলোককে না খাইয়ে তুমি কিন্তু কোনোভাবেই ছাড়বেন না। কৈলাস, 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 my darling, ऐसे दीवाने देखे नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, मेरा नाम तू मेरे यार तेरा नाम रख दिया। কৈলাস, কৈলাস, এই কেমন আছো পিউলি? ভালো নেই কৈলাস, আমি মোটেই ভালো নেই। বিয়ের পর না ভাস্কর সম্পূর্ণ একদম বদলে গেছে, আমাকে একটু ভালো না আছে না। আমার চেয়ে তার কাছে ওই বুড়ো দাদা আর বৌদি সবচেয়ে বেশি আপন। আমি জানতাম পিউলি তোমাকে এভাবেই কাঁদতে হবে। আমার জন্য তুমি আর একটা মাস অপেক্ষা করতে পারলে না। হঠাৎ করে ভাস্করকে তুমি বিয়ে করে ফেললে, অথচ তোমায় আমি ভাস্করের চেয়েও শতগুণ বেশি ভালোবাসতাম। আমি ভুল করেছি কৈলাস, আমি মহা ভুল করেছি। আমাকে আমাকে তোমার কাছে নিয়ে চলো কৈলাস। এখনই তা সম্ভব নয় ডার্লিং, চিন্তা কি, আমি তো আবার আসবো। কিন্তু ভাস্করের ভালোবাসার শূন্যস্থান আমি আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো। কিন্তু রোজ আমি তোমাকে কেমন করে পাবো বলো কৈলাস? তাছাড়া ওর দাদা বৌদিটা বড্ড শেখাইলে, রোজ রোজ তোমার এখানে আসা নিয়ে যদি সন্দেহ করে। সন্দেহ যাতে না করে তার ব্যবস্থা আমাদেরই করতে হবে। কিন্তু কেমন করে? কেমন করে কৈলাস? তোমার সংসার থেকে ওদের তুমি আলাদা করে দাও। তোমার সংসারে ওদের কথা বলার অধিকার জানো না থাকে। তুমি ঠিকই বলেছো কৈলাস, ঠিকই বলেছো। ওদের জন্য আমি স্বাধীনভাবে চলতে পারি না, নিজের খুশি মতো সাজতে পারি না। ওরা আমার চির শত্রু, আর ওই শত্রুদের আমি ভালোবাসা দেবো পিউলি, কারণ শত্রু যতই নির্দয় হোক ভালোবাসা দিয়েই তাকে জয় করা যায়। তুমি অফিসে না গিয়ে একবারে সোজা বাড়ি চলে এলে। কেমন যেন একটু অসুস্থ বোধ করলাম, তাই তাই একবারে অফিস থেকে ঢুকে একবারে আমার বাড়িতে ঢুকে ফেললে কেন জানো না? আমার ঘরে আসতে গেলে পারমিশন নিতে হয়। পারমিশন? কি বলছো পিউলি? একজন স্বামী তার স্ত্রীর ঘরে আসবে, তার আবার পারমিশন কিসে? স্ত্রী হলো আমার পার্সোনাল ব্যাপারে তোমার মাথা গলানোর কোনো অধিকার নেই। আমার
ঘরে ঢোকার আগে তোমার পারমিশন নেওয়া উচিত ছিল। তাছাড়া আমি আমার দাদার সঙ্গে একটা জরুরি আলোচনা করছিলাম। দাদা, ওই ভদ্রলোক তাহলে তোমার দাদা? তা তোমার দাদার সঙ্গে কি এমন জরুরি আলোচনা করছিলে যে বিনা অনুমতিতে আমি প্রবেশ করায় তোমার সে আলোচনা ব্যাঘাত ঘটলো? আর তাছাড়া তোমার যে কোনো দাদা ছিল তা তো আমার জানা ছিল না। মানে ভাস্কর বাবু, আমি হলাম পিউলির মাস্তুত দাদা। বিশেষ অসুবিধায় আমি আপনাদের বিয়েতে উপস্থিত হতে পারিনি, তাই আমি আপনার কাছে অচেনাই থেকে গেছি। ও আচ্ছা। এ কি পিউলি, তোমায় আমি কতবার বলেছি এই অশ্লীল পোশাকে তুমি সাজবে না? তোমার দাদা কি ভাবছেন বলো? না না, আমি কিছুই ভাবিনি। সে কি, আমি পিউলির স্বামী, অথচ পিউলিকে এসে দেখে আমার লজ্জা হচ্ছে, কিন্তু দাদা হয়ে আপনি বলছেন? না মানে আগে আমারও লজ্জা করতো, এখন অবশ্য মানিয়ে নিয়েছেন। কি বলতে চাও একটু কষ্ট করে বলবে। আমি তোমার শেষবারের মতো সাবধান করে দিচ্ছি পিউলি, এই অর্ধ উলঙ্গি সাজে তুমি আর সাজবে না। অর্ধ উলঙ্গিনী পিউলি, তুমি তো আমার বউদিকে অনেকবার দেখেছো ড্রেসিং টেবিলের আয়নায়, নিজের চেহারাটাও তুমি বারবার দেখছো। এখনো কি তুমি চিনতে পারলে না পিউলি কোনটা সুন্দর আর কোনটাও সুন্দর? আমার কোনো চেনার প্রয়োজন নেই পিউলি, তুমি আমার স্ত্রী, আর তার চেয়েও বড় পরিচয় তুমি এই বাংলার শাশ্বত চিরন্তন বধূ। হাত কাটা ব্লাউজ আর ওই নাভির নিচে কুচি দিয়ে শাড়ি পরা গৃহবধূর কাজ নয়। তাই বলে তুমি ভেবো না মাথায় এক হাত ঘোমটা দিয়ে কপালে একটা চাঁদের মতো টিপ পরে লজ্জাপতি লতার মতো ঘরের কোণে আমি বসে থাকবো? হ্যাঁ থাকবে, কারণ এটাই বাংলার বধূরা সাজে। আমার ঠাকুমা, মা, এমনকি বড় বউ পর্যন্ত ওই সাজেই সেজে এসেছে। ওই সমস্ত পুরনো কুসংস্কার আমি মানতে পারবো না। পুরনো কুসংস্কার নয় তো কি, প্রাচীন সভ্যতা অনেকখানি বদলে গেছে, মানুষ আগের থেকে অনেক উন্নত, অনেক পরিবর্তন হয়ে গেছে। তাই ওই পুরনো সাজটাকে আমি একটু সংস্কার করে একটু মডার্ন করে নিয়েছি। বধূ শব্দটাকে মডার্ন সংস্কার করতে গিয়ে আজ তোমরা বার বধূ সাজটাকে বেছে নিয়েছো মেজো বৌমা। কি বললেন? কি আর বলবো মেজো বৌমা, যে পোশাকে তুমি সেজেছো তাতে তোমার দিকে তাকাতেই আমার লজ্জা করছে। এই পোশাকের মর্ম আপনি কি বুঝবেন? আপনার পেটে তো সেই খড় চালের ছাওয়া পাঠশালার পুরনো মেজো বৌমা, আমার মধ্যে রয়েছে খোড়চালের পাঠশালার পুরনো পুঁথির শিক্ষা, আর তুমি রাজ অট্টলিকায় আধুনিক শিক্ষায় উচ্চ শিক্ষিত। কিন্তু এটা বোধহয় তোমার জানা ছিল না, তোমাদের আধুনিক শিক্ষার জন্ম কিন্তু এই খোড়চালের পাঠশালায়। কারণ তোমার উচ্চ শিক্ষিত হওয়ার আগে তোমাকেও একদিন আমার মতো পড়তে হয়েছিল বর্ণ পরিচয়ের অ আ ক খ। একদিন আমার মতো তোমাকেও মাটির সিলেটে খড়ি মাটি দিয়ে লিখতে হয়েছিল একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। বর্দার সমস্ত কথা তুমি জবাব দাও। তুমি আমার কথা জবাব দাও। আর কত মান অপমান আমাকে সহ্য করতে? হ্যাঁ হ্যাঁ, অপমান। বলো কি আমার অপরাধ? তোমার ইচ্ছের বিরুদ্ধে তো আমি তোমাকে বিয়ে করিনি, আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। কেন তুমি আমার হয়ে কথা বলবে না? কেন কেন তুমি তোমার দাদা বৌদির হয়ে কথা বলবে? কেন কেন ওরা তোমার দাদা ওরা আমাকে কথায় কথায় অসম্মান করবে? কথায় বোনের কখনো অসম্মান হয় না মেজো বৌমা। কে দাদা? আপনি? দাদা হওয়ার যোগ্যতা আপনার কে আছে? মেজো বৌমা এখনো আমার কিছুই বলা হয়নি, এবার আমি একটা একটা করে বলবো। আমি এই মুহূর্তে এই ঘর থেকে তুমি আমাকে নিয়ে আলাদা হয়ে যাবে। মেজো বৌমা তোর বড় ঠাকুর অনেক কষ্ট করে সংসারটাকে গড়ে তুলেছে, তুই এই সংসারটাকে যেন চিন্তা করে শেষ করে দিস না। তোমাদের সংসারটা করতে গিয়ে তো আমি আমার সংসারটাকে ভাঙতে পারবো না মেজু। তাছাড়া তোমরা আমার
কে যে তোমাদেরকে নিয়ে আমাকে সংসার করতে হবে? আজকের সম্পর্ক তুমি অস্বীকার করলেও ভাস্কর আমার ভাই, আর আমি জীবিত থাকতে আমার ভাইকে আমি এ সংসার থেকে বিচ্ছিন্ন হতে দেব না। ভাস্কর আপনার ভাই হলো, ও এখন আমার স্বামী। আর কোন স্বামীর কাছে তার বাবা মা ভাই বোন দাদার চেয়ে বউ হচ্ছে সব থেকে আপন। কি বললে? মা বাবা দাদা বৌদির চেয়ে বউ বেশি আপন? হ্যাঁ হ্যাঁ আপন। মেজ বৌমা ঠিক কথা বলেছে রে ভাস্কর, কারণ ওইটাই হচ্ছে প্রকৃত আধুনিক শিক্ষা। আর ওই আধুনিক শিক্ষার বিচারে প্রত্যেক স্বামীর কাছে তাদের বউ অনেক বেশি আপন। ওর কথায় তুমি দুঃখ পেও না বড়দা, শত চেষ্টা করলেও আমাকে তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না দাদা। মেজো মেজো তুই কথা শোন মেজো, অমন করে মাথা গরম করিস না মেজো। থামো তুমি, তোমাকে আর কোজনে ছেলে ফোড়ন কাটতে হবে না। মেজো তুমি আমাকে চোখ লাগাচ্ছ? শুধু চোখ রাগানো নয় পিউলি, আমি কিন্তু এবার আমার কর্তব্য করতে বাধ্য হব। এই মুহূর্তে তুমি সমস্ত দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নাও। অসম্ভব! ক্ষমা যদি চাইতে হয় তাহলে ক্ষমা চাইবে তোমার ওই দাদা। আমার সামনে দাঁড়িয়ে তুই এ বাড়ির বউয়ের গায়ে হাত তুললি হতভাগা? এতকাল তোকে আমি এই শিক্ষাই দিয়ে এসেছি, এত নিচে নেমে গেছিস তুই। মেজো তুই কি করলি মেজো, কি করলি তুই? শাশুড়ির নাম মুখে আনলি? হ্যাঁ হ্যাঁ আনলাম। এত বড় স্পর্ধা কিনা আমার স্বামীর গায়ে হাত তোলে? দাদা মেজ বৌমা, আমায় তুমি ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে। ভাস্কর তোমার স্বামী হওয়ার পর থেকে ও যে একটু একটু করে আমাদের কাছ থেকে দূরে পর হয়ে গেছে, তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। না দাদা না, আমি তোমার পর হতে পারি না দাদা। আমি চিরকাল তোমার ভাই হয়েই থাকবো দাদা। কিন্তু আমার মন বলছে তুই যেন একটু একটু করে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছিস। কেন যেন তোর হাত ধরে আমাদের কাছ থেকে তোকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। না দাদা না। মেজ বৌমা, আর কখনো আমি তোমার স্বামীর গায়ে হাত তুলবো না, কখনো তোমায় অসম্মান করব না। তুমি যেন আমার শান্তির সংসারটাকে ভেঙে দিও না মেজ বৌমা। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার সংসারটাকে ভেঙে তুমি চিতার আগুন জ্বালিও না মেজ বৌমা, তুমি চিতার আগুন জ্বালিও না। তুমি আমার গালে চড় মেরেছো। স্বামী বলে প্রথমবার আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার এই ভুলটা হলে আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। ক্ষমা করব না কথাটা তুমি মনে মনে এখন আমি কি করব তুমি কি বলে দিতে পারো বৌদি? কেমন করে আমি অবুঝ পিউলিকে বোঝাবো? একদিন সব ঠিক হয়ে যাবে জানিস। তুই আবার ওই পিউলির মতন অবুঝ হোস না ভাই, তুই শান্ত থাকিস। কোন ভাষায় আমি নিজেকে সান্ত্বনা দেব বৌদি? জীবনে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত করার কোনো পথই যে আজ আমার সামনে খোলা নেই বৌদি। এবার বোধহয় আমি পাগল হয়ে যাব। তুই যদি এমন করে ভেঙে পড়িস তাহলে তোর দাদাকে সান্ত্বনা দেবে কে? দেবে? কাঁদিনি তো। তাহলে বড়দা মেজদা কাঁদছে কেন? না কাঁদিনি, তুই ভুল দেখেছিস। আমি চোখে দেখতে পাই না বলে তোমরা আমার কাছে সব কথা গোপন রাখতে চাও? স্বাক্ষর তাই না বৌদি? জানো বৌদি, আমিও তো এই সংসারের একজন। স্বাক্ষর এই সংসারের সুখ হাসি আনন্দ তোমরা আমায় দিয়েছো, তাহলে এই সংসারের দুঃখের ভার কেন আমায় দেবে না? স্বাক্ষর ওরে স্বাক্ষর, তোর এই প্রশ্নের জবাব যে আমার কাছে
সবাই সমান। অন্ধ বলে তোমরা সবাই শুধু আমায় করুণা করতে চাও। চাই না তোমাদের করুণা। তোমাদের মতন আমিও তো একটু কাঁদতে চাই, একটু কাঁদতে চাই। তুমিও কাঁদছো স্বাক্ষর? তুমি একবার আমার সামনে এসো তো, আমি একবার তোমায় ভালো করে দেখি। তুমি আমায় দেখবে স্বাক্ষর? হ্যাঁ দিদি, হ্যাঁ, আমি অন্ধ, তাই তোমার অন্তর দিয়ে তোমায় একবার দেখবো দিদি। তোমার চোখে জল কোথায় দিদি? আমি তো কাঁদিনি ভাই। এত শীঘ্রই নিজেকে তুমি পাষাণ করে নিলে দিদি? বধূ হওয়ার স্বপ্ন বুঝি মন থেকে মুছে ফেলেছো? চুপ করো স্বাক্ষর, চুপ করো। তুমি কথা বলো না। আজীবন আমি শুধু তোমার দিদি হয়ে থাকতে চাই। কিন্তু আমি যে তোমায় আমার বৌদি রূপে চেয়েছিলাম দিদি। তুমি তো আমাকে তোমার দিদি রূপেই দেখতে চেয়েছিলে স্বাক্ষর। আমি ভুল করেছিলাম দিদি। স্বাক্ষর, আমি বৌদি চাই না, আমি দিদি চাই না, আমার বৌদি চাই, শুধু বৌদি চাই। স্বাক্ষর, ঈশ্বর, আমি তোমার কাছে কখনো কোনো প্রার্থনা করিনি, আজ তোমার কাছে প্রার্থনা করছি। আমার এই মনের সামান্য চাটুকু তুমি পূর্ণ করো ঠাকুর। হবে না, পূর্ণ হবে না স্বাক্ষর। তোমার চাওয়া কখনো কোনোদিন পূর্ণ হবে না। তোমার বৌদি হয়